হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্ট দেখব এবং এটা রিলেটেড কিছু ম্যাথ দেখব, কিছু কনভার্সনের ম্যাথ দেখব। তো চলো শুরু করি। প্রথমে দেখো নন পারসিস্টেন্ট, এটার ডেফিনেশনটা দেখো, ইজ অবজেক্ট ইজ ট্রান্সফার্ড ইউজিং এ সেপারেট টিসিপি কানেকশন। এখন কথাটা মনে রাখো। এখন দেখো টিসিপি কানেকশন কি। টিসিপি কানেকশন ইজ এ রিলায়েবল কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল ইউজ ফর ডাটা ট্রান্সমিশন ওভার নেটওয়ার্ক। তো আমাদের এই টিসিপিটা কি? টিসিপি হচ্ছে একটা রিলায়েবল কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল ইউজ ফর ডাটা ট্রান্সমিশন ওভার নেটওয়ার্ক। তো বারবার টিসিপি ওয়ার্ডটা আসবে, এটা মাথায় রাখিও। এখন দেখো নন পারসিস্টেন্টটা কাজ কিভাবে করে সেটা দেখাই। দেখো এই যে আমাদের এই সাইটটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার, ক্লায়েন্ট, এটা হচ্ছে আমাদের সার্ভার, মানে দুইটা সাইট, বুঝতে পারছো? এখন দেখো কোনো একটা কানেকশান, এই যে এখান থেকে প্রথমে ক্লায়েন্ট থেকে সার্ভারে আসলো এবং সার্ভার থেকে আবার ক্লায়েন্টে আসলো, এটাই পুরাটা হচ্ছে একটা ওয়ান আরটিটি। এখন দেখো প্রথমে একটা কানেকশন হইলো, যখন ওয়ান আরটিটি হবে তখন এটা কানেকশন হইলো। তারপরে দেখো বেস ফাইলটা আসলো, বেস ফাইলটা একইভাবে আসলো এই যে এখান থেকে এখান পর্যন্ত। তারপরে দেখো প্রত্যেকটা যখন ফাইল আসবে, এই যে আচ্ছা বেস ফাইলটাকে আবার http/txt বা http.txt এটাও বলা হয়। তো দেখো ধরো এই ফাইল ওয়ানে একটা ফটো আছে, এই ফটোটা পাঠানোর জন্য আবার একবার কানেকশান লাগবে। ওই কানেকশানের জন্য এই যে শুরু থেকে মানে ক্লায়েন্ট থেকে আবার সার্ভারে আসবে। তো এটা হচ্ছে ওয়ান আরটিটি। আবার ধরো দুই নম্বর ফাইলে ধরো আরেকটা ফটো আছে, তো এখানেও আবার ক্লায়েন্ট থেকে আবার সার্ভারে আসবে। মানে প্রত্যেকটা জিনিস পাঠানোর জন্য একবার করে ওয়ান আর টিটি এটা কমপ্লিট হচ্ছে। তো এটাই প্রথমে এর ডেফিনেশন বলা ছিল যে ইচ অবজেক্ট ইজ ট্রান্সফার্ড ইউজিং এ সেপারেট টিসিপি কানেকশন। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন এটার সাথে আমি আগে পারসিস্টেন্টের ডিফারেন্সটা দেখাই, তারপর আমি সূত্রটা দেখাবো, যে সূত্রটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের পারসিস্টেন্টের চিত্রটা। এখানে এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। তো প্রথমে দেখো এই যে ক্লায়েন্ট থেকে সার্ভারে আসলো, আবার সার্ভার থেকে ক্লায়েন্টে আসলো, এখানে ওয়ান আর টিটি কমপ্লিট করা হলো। প্রথমে তো কানেকশন হয়ে ওয়ান আর টিটি কমপ্লিট করা হলো। এখানে আর কোথাও কানেকশন লাগবে না, ও যেহেতু একবার কানেক্ট হয়েছে এখন ও কানেক্টেড। তারপরে দেখো আবার বেস ফাইলটা আসলো। দেখো বেস ফাইলটা আসার সময় কিন্তু আর কানেকশন লাগে না, একবার কানেক্টেড হলো, আগেরটাও ওইরকম ছিল, একবার কানেক্ট হলো তারপরে বেস ফাইলটা আসলো। আবার ওয়ান আর টিটি মানে এই যে ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্টে আসলো। এখন মেইন ডিফারেন্সটা দেখো, যতগুলা ছবি বা ফাইল আছে সবগুলার জন্য ক্লায়েন্ট থেকে সার্ভার শুধু একবার যাওয়া আসা করবে। মানে ক্লায়েন্ট থেকে সার্ভারে যাবে, আবার সার্ভার থেকে ক্লায়েন্টে আসবে, মানে ওয়ান আর টিটি একবার কমপ্লিট করবে, যত ফাইল ছবি যা আছে সবগুলো ট্রান্সফার হয়ে যাবে। তো এটাই হচ্ছে পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্টের পার্থক্য। দেখো আরেকবার দেখাই। দেখো পারসিস্টেন্টে প্রত্যেকটা ফাইলের জন্য একবার করে তোমার ওয়ান আর টিটি লাগতেছিল, আর নন পারসিস্টেন্টে শুধু দেখো সবগুলো ফাইলের জন্য একটাই ওয়ান আর টিটি লাগতেছে। এটাই হচ্ছে মেইন পার্থক্য। এই যে চিত্রটা মনে রাখবা, যদি থিওরিটিক্যাল ব্যাখ্যা লিখতে দেয় চিত্রটা আট করে দিবা, কারণ বাংলাদেশের কোনো কিছুর ভরসা নেই পরীক্ষায় কী আসবে, অকাজের জিনিসই বেশি আসে। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। দেখো এই যে নন পারসিস্টেন্টের ক্ষেত্রে এইচটিটিপি ভার্সন হচ্ছে এই যে 1.0, আর পারসিস্টেন্টের ক্ষেত্রে এইচটিপি ভার্সন কত দেখো 1.1, এটা মনে রাখিও। এখন এই যে এই দুইটার সূত্র বুঝাবো, তার মধ্যে ভালো খারাপ কি। নন পারসিস্টেন্টটায় দেখো এমনি সাধারণভাবে চিন্তা করো, প্রত্যেকটা ফাইলের জন্য ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্টে যাইতে হবে। তো এটা অবশ্যই খারাপ, এটা ওভার হিট করবে, যেহেতু প্রসেসরকে কাজ বেশি করতে হচ্ছে। তারপরে ধরো এটা মানে একটু ল্যাগ করবে। আর পারসিস্টেন্টটা কি, দেখো যত ফাইল আছে ও একবারে ট্রান্সফার করতে পারছে, একবারে ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্টে আসবে। তো এটা হচ্ছে তোমার রিডিউস ডিলে, লেস ওভারহিট এবং পেজ লোড, মানে ফাস্টার পেজ লোড। আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে বা কোনো কিছু নেটওয়ার্কের ক্ষেত্রে জিনিসটা তাড়াতাড়ি কাজ করবে। এখন দেখো আমাদের সূত্র যে দুইটা জানতে হবে। প্রথমে দেখো আমরা নন পারসিস্টেন্টের ক্ষেত্রে সূত্রটা জানবো এবং এটা দিয়েই ম্যাথ করব। পারসিস্টেন্টের ম্যাথ আমাকে করানো হয়নি, তো আমিও তোমাদের দেখাবো না। দেখো
নন পারসিস্টেন্টের ক্ষেত্রে রেসপন্স টাইম হচ্ছে এন গুণন 2RTT প্লাস TX টাইম। এখন দেখো RTT কি, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম, মানে আমি বললাম এই যে ক্লায়েন্ট থেকে সার্ভার আবার সার্ভার থেকে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট থেকে সার্ভার আসলো আবার সার্ভার থেকে ক্লায়েন্টে আসলো, এটা কিন্তু বুঝতে হবে। RTTটা কি, রাউন্ড ট্রিপ টাইম, ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্ট, শুধু ক্লায়েন্ট থেকে সার্ভার কিন্তু না, এটা ম্যাথে ঘুরাই দিতে পারে। কীভাবে ঘুরাই দেবে পরে দেখাচ্ছি। দেখো এন হচ্ছে নাম্বার অফ অবজেক্টস, আর TX কি, এটা হচ্ছে ট্রান্সমিশন টাইম। তো আমরা এই সূত্রটা মুখস্থ রাখবো। এখন TX এর একটা সূত্র আছে, TXটা কি, TX তো আমি বললাম ট্রান্সমিশন টাইম। তো ট্রান্সমিশন টাইম যদি দেওয়া না থাকে, ট্রান্সমিশন টাইম বের করারও সূত্র আছে। ওটার সূত্র কি, দেখো এই যে অবজেক্ট সাইজ বাই ট্রান্সমিশন স্পিড। তো যখন ম্যাথ করাবো এটা বুঝতে পাবা। আর দেখো এই যে পারসিস্টেন্টের ক্ষেত্রে এই যে রেসপন্স টাইম ইকুয়াল 1RTT, এটা হচ্ছে TCP সেটা প্লাস N গুণন RTT প্লাস TX। দেখো পারসিস্টেন্টের ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম যে সবগুলো ফাইল একবারে যায়, এখানে দেখো এই যে 2RTT ওই জন্য লেখা হয়নি, এটা দিয়ে তোমরা সূত্রটা মনে রাখতে পারো। আর এটা দিয়ে যেহেতু ম্যাথ করায় নাই, সূত্রটা এমনি মুখস্থ রাখলা। এই যে এই RTT আর এই RTTর ভ্যালু কিন্তু সেম, এই যে দুইটার রাউন্ড ট্রিপ টাইম। এখন আমি তোমাদের প্রথমে কিছু কনভার্সনের জিনিস দেখাই, তারপরে ম্যাথ দেখাই, কারণ কনভার্সন না পারলে ম্যাথ পাওয়া যাবে না। দেখো প্রথমে এই যে 1 বিট ইকুয়াল 8 বাইটস, এটা তোমরা সবাই জানো, তাও মনে রাখবা 1 বিট ইকুয়াল 8 বাইটস। এখন এমনি দুইটা জিনিস মনে রাখো, একটা হচ্ছে নেটওয়ার্কে স্পিড ইউজুয়ালি বিটস পার সেকেন্ডে থাকে, বিটস পার সেকেন্ডেই থাকে, আর ফাইল সাইজগুলো কিসে থাকে, বাইটসে থাকে, এটা এমনি মনে রাখো। এখন দেখো এই যে কিলো বিট, মানে এটা হচ্ছে কিলোবাইট, এটা হচ্ছে কিলোবাইট, কিন্তু ধরো একটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডেসিমালের ক্ষেত্রে, এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে, কারণ আমরা জানি বাইনারি কোনো জিনিস আমরা যদি যখন এই যে 1024 এটা 2 সামথিং দিয়ে বের করি, তো এটা এমনি মনে রাখবা যে কিলোবিটটা ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে 1000 বাইটস, আর কিলোবিটটাই আবার বাইনারির ক্ষেত্রে হচ্ছে 1024 বাইট। তো এই 1024 বাইটটা কোথায় ইউজ করা হয়, স্টোরেজ র্যামের ক্ষেত্রে, আর নেটওয়ার্কের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, এই 1000টা ইউজ করা হয়। আরও কয়েকটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে 1 MB ইকুয়াল 1000 KB, মানে 1 মেগাবাইট হচ্ছে 1000 কিলোবাইট, আর 1 কিলোবাইট ইকুয়াল 1000 বাইটস, এটা তো একটুকে বললামই। আবার দেখো 1 কিলো বিটস, এটা কিন্তু বিট, ছোট হাতের বি, এটা ইম্পর্টেন্ট, ছোট হাতের বি মানে বিটস, আর বড় হাতের বি মানে বাইটস। যদি 1 MB লেখা থাকে এটা মানে হচ্ছে 1 মেগা বাইটস, আর 1 M ছোট হাতের বি লেখা থাকে এটা মানে হচ্ছে 1 মেগা বিটস। তো দেখো 1 কিলো বিটস ইকুয়াল 1000 বিটস। তো এই যে মেগাবাইট আর মেগা বিটস, এটা কেউ মানে মিক্স করবা না। এখন দেখো প্রথমে দেখো আমাদের কাছে দেওয়া আছে ধরো 10 মেগাবাইট, আমাকে বললো এটা বিটসে ট্রান্সফার করতে, আমি কিভাবে করব, দেখো প্রথমে 10 মেগাবাইটকে যদি আমি 1000 দিয়ে গুণ দিই, দেখো 1 মেগাবাইটকে যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে আমরা কি পাই, কিলোবাইট। তো 10 মেগাবাইটকে 1000 দিয়ে গুণ দিয়ে আমরা পাইলাম কি, কিলোবাইট। তারপরে দেখো কিলোবাইটকে যদি 1000 দিয়ে গুণ দিই আমরা কি পাই, বাইটস। এই যে এইটা হচ্ছে কিলোবাইট, কিলোবাইটকে 1000 দিয়ে গুণ দেওয়া হলো, এখন আমরা পাইলাম বাইটস। আমি এবার লিখছি যাতে বুঝাইতে সুবিধা হয়। আর দেখো আবার দেখো এখন এই পুরাটাই তো আমার বাইটস, বাইটসকে যদি 8 দিয়ে গুণ দিই এটা বিটস হয়, শুরুতেই বলছিলাম কিন্তু। দেখো এই যে 1 বাইট ইকুয়াল 8 বিটস, এটা কিন্তু মনে রাখবা। তো দেখো এই যে বাইটকে আমরা 8 দিয়ে গুণ দিলে বিটস হয়ে গেল, তখন দেখো এই যে মেগা বাইট থেকে বিটসে আমাদের রূপান্তরিত হয়ে গেল। আচ্ছা আমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের কি বলছে, 15 কিলো বাইট ইকুয়াল কত কিবি বাইটস। তো আমি উপরে মনে হয় একটু আগে বলিনি যে এটা হচ্ছে কিলো বাইট, এটা হচ্ছে কিবি বাইটস, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন আসো আমরা কি ডাইরেক্ট 15 কিলোবাইট থেকে কেবি বাইটসে মানে কিবি বাইটসে যাইতে পারি, দেখো ডাইরেক্ট কিন্তু যাইতে পারি না, আমাদের কাছে কোনো সূত্র নাই, কিন্তু এখানে চোখ লাগাও, দেখো বাইটস থেকে আমরা কিবি বাইটসে যাইতে পারি।
আবার দেখো আমাদের কী দেওয়া আছে 15 KB বাইটস মানে কিলোবাইটস, কিলোবাইট থেকে আবার আমরা বাইটে যাইতে পারি। তো আমরা এভাবে আমাদের কনভার্সনটা করতে পারি। দেখো প্রথমে কি আছে 15 KB, তো আমরা কিলোবাইটটাকে বাইটসে নিয়ে আসলাম 1000 দিয়ে গুণ করে আসলাম। এখন এই যে এই সূত্রটা দেখো 1 KB ইকুয়াল 1024 বাইটস। এখন আমরা এটা উল্টোভাবে করি 1024 বাইটস ইকুয়াল 1 KB। তাহলে এই যে 15,000 বাইটস ইকুয়াল এত KB। তো সূত্র সবগুলো যদি আমরা মনে রাখি আমরা যে কোনো কনভার্সন করতে পারবো আশা করি। এটা একটু ট্রিকি ছিল, আশা করি বুঝতে পাইছো। এখন দেখো এই কোশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য টাইম ট্রান্সমিশন অফ 8 MB ডাটা এ নেটওয়ার্ক অফ 12 kbps স্পিড। এই দেখো এই kbps মানে কি, এটা কিন্তু মনে রাখবা, এটা হচ্ছে কিলোবাইট পার সেকেন্ড, কিলো বিটস পার সেকেন্ড, ছোটো হাতের বি কিন্তু কিলো বিটস পার সেকেন্ড। এটা যদি বড় হাতের বি দেওয়া থাকে তখন প্রসেসটা আলাদা হবে, যদি এতটা ভেজাল করবে না আশা করি। দেখো প্রথমে আমরা তো ওই যে ট্রান্সমিশন টাইমের সূত্রটা আমি উপরে দেখাইছি, ট্রান্সমিশন টাইমের সূত্রটা ছিল অবজেক্ট সাইজ বাই স্পিড। দেখো প্রথমে আমাদের অবজেক্ট সাইজ কত দেওয়া আছে 8 MB, এটা কিন্তু এভাবে লিখবা গিভেন দিয়ে, না নাম্বার কম দিবে। তারপরে দেখো স্পিড কত আছে, স্পিড আছে 12 KB/s। তো এখন এই 8 MB দেখো এই জিনিসটা বলি, এই যে তোমার ধরো এখানে এই যে অবজেক্ট সাইজ স্পিড, তো অবজেক্ট সাইজটা কিসে দেওয়া আছে, অবজেক্ট সাইজটা যদি আমি কিলোবাইটে বের করতে পারি, নিচে কিন্তু কিলোবাইট পার সেকেন্ড আছে অলরেডি এই যে স্পিডটা। তো দেখো কিলোবাইট আর কিলোবাইট পার সেকেন্ড মানে কি, কিলোবাইট পার দিয়ে সেকেন্ড, তো এই দুইটা কাটা গেলে অ্যান্সারটা সেকেন্ডে থাকবে। তো আমাদের অ্যান্সারটা একইভাবে আনার জন্য আমাদের কিলোবাইট এটা পি লিখছি কেন, কিলোবাইটে থাকতে হবে। আশা করি আইডিয়াটা বুঝছো। তো দেখো এখন এই যে 8 MB এটাকে আমরা মানে কিলোবাইটসে কনভার্ট করব। দেখো প্রথমে 8 MBকে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই, উপরে যে সূত্র দেখাইলাম এটা হয়ে যায় কিলোবাইট। তারপরে যদি আবার 1000 দিয়ে গুণ দেই, আবার যদি আরেকটা 1000 দিয়ে গুণ দেই, এটা হচ্ছে বাইটস। সূত্রটা আমি আরেকবার দেখাই যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। দেখো 1 MB ইকুয়াল কত 1000 KB। 1 MB ইকুয়াল 1000 KB। এই যে 8 MB গুণন 1000 KB। তারপরে এই যে কিলোবাইট 1 KB ইকুয়াল 1000 বাইটস, আবার 1000 দিয়ে গুণ দিলে পুরোটা বাইটসে আসলো। এখন প্রথমে পড়ছিলাম আমরা 1 বাইট ইকুয়াল 8 বিট, তো এই পুরা বাইটটাকে আমরা 8 দিয়ে গুণ দিলাম, ওই জন্য বিটসে হয়ে গেল পুরাটা। এখন দেখো আমার কি দরকার কিলোবিটস, তো আমরা বিটসকে যদি 1000 দিয়ে ভাগ দিই এটা কিলোবিটসে রূপান্তর হয়ে যায়। তো এই যে 1000 দিয়ে ভাগ দিলাম, আমার কিলোবিটস চলে আসলো। দেখো উপরে কিলোবিটস আর নিচে যে ধরো আমাদের টাইম দেওয়া আছে, টাইমটাও তো কিলোবিটস পার সেকেন্ডে দেওয়া আছে, তো নিচে ওটা লিখলে আমাদের যে অ্যান্সারটা আসবে, দেখো উপরে ছিল কিলোবিটস, নিচে ছিল কিলোবিটস পার সেকেন্ড, যে অ্যান্সারটা আসবে এইটা ভাগ এটা করলে ওটা আসবে সেকেন্ডে। তো আমি 1200 যদি আবার 60 গুণ দেই, আবার 60 গুণ দেই, এই 60 গুণ দিলে হলো মিনিট, এই 60 গুণ দিলে হলো আওয়ার। 60টা কিন্তু নিচে গুণ হয়েছে, আমি অ্যান্সারটা আওয়ারে রাখছি। আশা করি এটা বুঝতে প্রবলেম হয়নি। যদি এটা না বুঝে থাকো আবার দেখো, কারণ এটা না বুঝলে পরেরটা বুঝবে না। এখন দেখো একটা কোশ্চেন, আচ্ছা এখন পরের কোশ্চেনটা দেখো, এ ক্লায়েন্ট ডাউনলোডস এ ওয়েব পেজ কন্টেনিং 10 এমবেডেড অবজেক্টস। এখন দেখো আমার কী কী দেওয়া আছে, ওয়ান ওয়েব প্রোপোগেশন ডিলে হচ্ছে 25 মিলিসেকেন্ড, ট্রান্সমিশন রেট হচ্ছে 100 Mbps, আর অবজেক্ট সাইজ হচ্ছে 0.1 মেগাবাইট। যদি এটা নন পারসিস্টেন্টের জন্য আমাকে এইচটিটিপিটা ক্যালকুলেট করতে বলছে, মানে ওই টাইমটা ক্যালকুলেট করতে বলছে, রেসপন্স টাইমটা। তো আমরা সূত্র কি জানি, দেখো আমরা প্রথমে লিখছি আমাদের গিভেন কী দেওয়া আছে n ইকুয়াল 10, অবজেক্টস মানে n এর মানটা 10, তারপরে অবজেক্ট সাইজ কত দেওয়া ছিল, ওই যে 0.1 মেগাবাইট, স্পিড দেওয়া ছিল কি 100 মেগাবিটস পার সেকেন্ড, 100 মেগাবিটস পার সেকেন্ড। দেখো অবজেক্ট সাইজ আছে মেগাবাইটে, স্পিড আছে মেগাবিটস পার সেকেন্ড, এখানে আমার কাজ করতে হবে।
বুঝে নিলাম আমি যে আমার কোনো কাজ করতে হবে। তারপরে দেখো আমার কি ছিল এখানে, ওয়ান ওয়ে প্রোপোগেশন ডিলে। তারপরে দেখো আমার এখানে কি ছিল, ওয়ান ওয়ে প্রোপাগেশন ডিলে 25 মিলি সেকেন্ড, মানে ক্লায়েন্ট থেকে সার্ভারে যাইতে টাইম লাগবে 25 মিলি সেকেন্ড। আবার তো সার্ভার থেকে ক্লায়েন্টকে আসতে হবে, যেটা আমরা 1 RTT বলি, আবার 25 সেকেন্ড লাগবে। তার মানে 1 RTTটা আমাদের কি হবে, 25 + 25 মানে 50 সেকেন্ড। এই যে TCP RTT এটা হচ্ছে আমাদের 50 মিলি সেকেন্ড, আর HTTP RTT এটাও 50 মিলি সেকেন্ড। তো এইটা এবং এইটা দুইটাই লিখা হইলো কেন, এটা আগে বলি। দেখো তোমার এই যে TCP তো টাইম ফর এ স্মল TCP প্যাকেট গো ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট থেকে যাইতে এই টাইমটা লাগে। এখানেও কিন্তু ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট থেকে যাইতে এই যে HTTP RTT, কিন্তু কথা হচ্ছে যে নেটওয়ার্ক যদি সেম থাকে তখন এইটা এবং এইটা সেম হয়ে যায়। তো তোমার ধরো এইটা দেওয়া থাকলো না, এইটাও দেওয়া থাকলো, তখনও কাজ করা যাবে। যে কোনো একটা দেওয়া থাকলে আমাদের অঙ্কটা করা যাবে। তো বুঝে নিতে হবে। এখন দেখো, এখন এই অঙ্কটার ট্রিক্স, আমাদের অবজেক্ট সাইজ, আমরা তো এই যে রেসপন্স টাইম লিখে এইভাবে সূত্রটা লিখবো, এটা তো নন পারসিস্টেন্টের ক্ষেত্রে এই সূত্রটা লিখলাম। এখন TX মানে আমাদের ট্রান্সমিশন টাইম, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ট্রান্সমিশন টাইমকে আমি শর্টে TX লিখলাম, তোমরা এখানে ট্রান্সমিশন টাইম ডাইরেক্ট লিখতে পারো, তোমার ইচ্ছা। TX এর ক্ষেত্রে দেখো অবজেক্ট সাইজ বাই ট্রান্সমিশন স্পিড। তো দেখো আমি প্রথমে বললাম কি, দেখো আমাদের স্পিডটা কিসে দেওয়া আছে, মেগা বিটস পার সেকেন্ড, বিটস যেটা বলো মেগা বিটস পার সেকেন্ড। আর অবজেক্ট সাইজ কিসে দেওয়া আছে, মেগা বাইটে। দেখো তো আমার এই মেগা বাইটটাকে প্রথমে মেগা বিটস করতে হবে, তাহলে আমার যদি এটাকে মেগা বিটস করি তাহলে আমরা টোটাল অ্যান্সারটা সেকেন্ডে পাবো। বুঝছো, এটা সবচেয়ে সোজা বুদ্ধি, তুমি অন্য কোনোভাবে কনভার্ট করতে পারো। দেখো আমাদের অবজেক্ট সাইজ কী দেওয়া আছে, 0.1 মেগা বাইট। তো মেগা বাইটকে যদি আমরা 8 দিয়ে গুণ দিই, যেহেতু 1 মেগা বাইট ইকুয়াল 8 বিটস, তো 8 দিয়ে গুণ দিলে এই টোটালটা কি হয়ে যাবে, এটা বিটস হয়ে যায়, এটা মেগা বিটস হয়ে গেল। তো মেগা বিটস, আশা করি জিনিসটা বুঝছো। এখন মেগা বিটস আর নিচেরটা তো মেগা বিটস পার সেকেন্ড অলরেডি আসে, এটা কিন্তু মেগা বিটস পার সেকেন্ড আসে। তো এটা যদি আমরা ভাগ করি এভাবে, আমরা কি পেলাম 0.08 সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড আসলো, এটা কিন্তু মিলি সেকেন্ড না, শুধু সেকেন্ড আসলো। কেন সেকেন্ড আমি তো উপরে একবার ব্যাখ্যা করছি যে এটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড, উপরেরটা হচ্ছে মেগাবাইট। তো মেগাবাইটে কাটা যে সেকেন্ডটা উপরে চলে যায়, এই যে সেকেন্ডটা উপরে চলে যায়। এটা দেখানোর দরকার আছে কি, দেখো এই যে দেখাই, দেখো অবজেক্ট সাইজের ক্ষেত্রে কততে দেওয়া আছে, দেখো মেগা বাইট, মেগাবাইটে দেওয়া আছে। আর স্পিডের ক্ষেত্রে কি দেওয়া আছে, দেখো মেগা বিটস পার সেকেন্ড বলছে, তো পার সেকেন্ড। তো এটা তো ভাগ হিসাবে এখানেও লেখা যায়, এই যে এইভাবে না লিখে এভাবেও লেখা যায়। আর তোমরা জানো যে এইটা এইভাবে উপরে দেওয়া যায়। তো এটাকে যদি মেগা বিটস করা হয় তখন এটা কাটা যাবে, উপরে সেকেন্ড থাকবে। এটাই এখানে করা হয়েছে, যে এটাকে 8 দিয়ে গুণ করে মেগা বিটস করা হয়েছে, তাহলে আমরা এখন অ্যান্সারটা পেলাম সেকেন্ডে। কিন্তু দেখো আমাদের এই যে 2RTT এই ভ্যালুটা কিসে আছে, RTTর ভ্যালুটা এটা কিন্তু মিলি সেকেন্ডে আছে। তো আমাদের সেকেন্ড আর মিলি সেকেন্ড যোগ করা যাবে না, এই সেকেন্ডটাকে আমরা 1000 দিয়ে গুণ দিলে এটা মিলি সেকেন্ড হয়ে যায়। এখন আমরা সবগুলো ভ্যালু বসাইলাম, আমরা পাইলাম 1.08 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের আসছিল কিন্তু 1080 মিলি সেকেন্ড আসছিল, ওটাকে 1000 দিয়ে ভাগ করে 1.08 মিলি সেকেন্ড। আমি আশা করি তোমরা কনভার্সন এবং থিওরিটা বুঝতে পারছো। তো গাইস, গুড বাই।